হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিয়া এর এপিসোড 3। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই 1937 সালে দ্য পিস ট্রিটি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয় থাইল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, যা জাপানের টোকিও শহরে সংঘটিত হয় ইন্দো চায়নার যুদ্ধ লক্ষ্য করে। এই কথাগুলো একটা রেডিওতে বাজছিল। সেই সাথে ইয়ট রেডিওটা বন্ধ করে দেয় এবং সবার সাথে টেবিলে গিয়ে বসে। টেবিলে সবাই খাবার জন্য অপেক্ষা করছিল। সেখানে খেম্মিকা আর পাওয়াতের পুরো পরিবার ছিল। পাওয়াত বলে, আব্বাম্মু, আমি আপনাদের কিছু বলতে চাই। খেম এবং আমি পয়েটকে কথা শেষ করতে না দিয়েই খেম্মিকে তার হাতের আংটিটা দেখিয়ে বলে ওঠে, আমরা এঙ্গেজড হয়ে গেছি মম। পয়েট একটু লজ্জা পায়, বাকিরা হাসে। এরপর খেম্মিকার মা বলেন, সুইটি, মাইন্ড ইউর ম্যানার, মানুষ দেখছে আমাদের। পয়েটের মা বলেন, সমস্যা নেই, এমনিতেই শীঘ্রই আমরা আত্মীয় হব। তিনি আরও বলেন যে রিংটা পরে আছো, সেটা পাওয়াতের দাদা তার মিলিটারি সার্ভিসে যাওয়ার আগে তার দাদিকে দিয়ে প্রপোজ করেছিল। এরপর তার বাবা ওটা দিয়ে আমাকে প্রপোজ করেছে। এবার পায়াতের বাবা বলেন, ধরো এটা ফিক্সড করা ছিল যে তুমি আমাদের পুত্রবধূ হবে। খেম্মিকা হেসে বলে, ওকে। ওর কথা শুনে সবাই হেসে ফেলে, বাট ইয়টের মুখখানা কালো হয়ে যায়। এরপর খেম্মিকার বাবা বলেন, কর্নেলকে বাবা বলতে তোমার বেশি দিন সময় লাগেনি সুইটি। খেম্মিকে একটি ইতস্তত হয়, বাট পায়াতের বাবা বলেন, কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, আমরা অনেক খুশি যে খেম্মিকে আমাদের ছেলের জীবনে এসেছে। পায়াতের মা বলেন, ঠিক বলেছ। পায়াতের বাবা খেম্মিকাকে বলেন, তুমি আমার সাথে ক্যাজুয়ালি কথা বলতে পারো, ওকে? খেম্মিকা খুশি হয়, হ্যাঁ বলে। পায়াতের মা বলেন, সে খুব মিষ্টি। পায়াতের বাবা বলেন, রাইট। এবার খেম্মিকা ইয়টের দিকে তাকিয়ে বলে, ফাইনালি আমি তোমার সিস্টার ইন ল এখন। ইয়ক একটু জোর করে হাসে। এরপর 1941 সালে ডিসেম্বর মাসের কাহিনী দেখা যায়। খেম্মিকা তার দুই বান্ধবীর জন্য ডেজার্ট নিয়ে আসে। তার বান্ধবী বলে, এগুলো দেখতে খুবই সুন্দর। খাবারগুলো টেবিলে রেখে খেম্মিকা সোফায় বসে। তখন তার আরেক বান্ধবী বলে, দেখো খেম্মিকা এখন নিজের একটা বাসা হয়েছে। এখন আমরা আগের থেকেও বেশি এখানে রাত কাটাতে পারবো, সেই স্কুল দিনের মতো। তখন তার আরেক বান্ধবী বলে, কাম ডাউন জিন, এটা খেম্মিকার বাসা, তোমার না। নিজের ফ্যাসিনেটেশন নিজের কাছে রাখো। জিন তখন বলে, তুমি জানো এটা লিডারের লেটেস্ট ফ্যাশন? খেম্মিকা ওদের কথা শুনে হাসে। এবার জিন মাথায় একটা ব্যান্ড পড়তে পড়তে বলে, আচ্ছা ঠিক আছে মিস চায়ডা, আপনাকে অসন্তুষ্ট করার জন্য ক্ষমা চাইছি। এবার খেম্মিকা বলে, তোমাদের আসলেই আমার সাথে মাঝে মাঝে সময় কাটাতে আসতে হবে। আমি এই জায়গাটা হাসি খুশি রাখতে চাই। এবার জেন খেম্মিকাকে ডাকে। খেম্মিকা জবাব দেয়। জিন এবার বলে, ওয়ার্ডস মানে হয় তারা তাড়াহুড়ো করছে, সে তোমাকে প্রপোজ করছে, তোমার জন্য বাড়ি কিনেছে, আবার তোমার গ্রাজুয়েশন শেষ হলে বিয়েও করবে। তুমি এটা বিশ্বাস করতে পারো? এবার সায়ড বলে, আমার মনে হয় আমাদের বন্ধুরই তারা বেশি। সায়ড তখন খেম্মিকার দিকে তাকিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন? খেম্মিকে বলে, সত্যি বলতে আমার মনে হয় ওয়াটের মতো কাউকে ভালো আর আমার জীবনে পাবো না। ওর কথা শুনে দুই বান্ধবী হেসে ফেলে আর ওকে টিস করে। খেম্মিকা লজ্জা পায়। এর মধ্যে দেখা যায় জিন আর সাইড দুজনের কনিষ্ঠ আঙুল ধরে আছে, মেবি তারা কাপল। এর পরের দেশে দেখা যায় পায়াট এবং ইয়ট এক জায়গায় আছে। ইয়ট একটি চিঠি পড়ছিল। চিঠিতে লেখা আছে, জাপানের অ্যাম্বাসেডর থাইল্যান্ড সরকারের ওপর একটি আলটিমেটাম দিয়েছে। এখানে বলা হয়েছে যদি থাইল্যান্ডের লিডাররা ওটা অথরাইজড না করে তাহলে জাপানিজ নেভিরা তাদের এলাকায় ঢুকে পড়বে। আজ 10টার পরে জাপান থাইল্যান্ডে হামলা করবে। ইয়ট বলে, খেম এটা সম্পর্কে জানে? পাওয়াত না বলে, বাবা মাও জানে না, শুধু তুমি জানো। ইয়ট বলে, এটা গুরুত্বপূর্ণ। ওয়াট বলে, তুমি নিউজটা বুঝতে পারোনি? তার ফুল ফোর্স নিয়ে আসছে। মিলিটারি ডাক্তার থাইল্যান্ডে খুবই রেয়ার। আমাকে অবশ্যই আমার ডিউটি পালন করতে হবে। ইয়ট তখন বলে, তাহলে খেমের সাথে তোমার বিয়ের কি হবে? ওয়াট তখন বাড়ির দিকে তাকায়। তারপর ইয়টের কাছে গিয়ে বলে, আমার প্রধান চিন্তা ওর শরীর নিয়ে। তার হার্টের সমস্যাটা যে কোনো সময় বাড়তে পারে। ইয়ট কিছু বলে না। এরপর ওয়াট ইয়টকে বলে, তুমি অনেক দিন ধরে খেমকে চেনো, ইভেন আমারও আগে থেকে খেমকে জানো। আমি কি তোমার কাছে খেমকে রেখে যেতে পারি? ইয়ট বলে, কি বলছো তুমি? ওয়াট বলে, আমি চাই তুমি ওর দেখাশোনা করো এবং আমি দূরে থাকাকালীন তুমি তাকে সঙ্গ দেবে। আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব। ইয়ট বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি খেমকে তোমার সাথে দেখা হওয়ার আগে থেকে চিনি, আমি অবশ্যই তাকে হাসি খুশি রাখবো। ওয়াট মাথা নেড়ে সায় জানায় এবং ওখান থেকে চলে যায়। ইয়ট চায়ের কাপে চামচ নাড়াতে নাড়াতে পিছন ফিরে ওয়াটের দিকে তাকায় আর মুচকি হাসে। এর পরের দেশে দেখা যায় ওয়াটের জিনিসপত্র গাড়িতে ওঠানো হচ্ছে। খেম আর খেমের দুই বান্ধবী বাসার সামনে দাঁড়িয়ে সেগুলোই দেখছিল। ইয়ট লেবারদের সব ঠিকঠাক মতো করার কথা বলে ওদের কাছে আসে। খেমের কান্নামাখা মুখ দেখে এবং সে একটু বিরক্ত হয়। ওয়াট ইয়টকে বলে তার যত্ন নিও। ইয়ট মাথা নেড়ে সায় জানায়। এবার ওয়াট খেমের দিকে তাকায় আর বলে, তুমি বলেছিলে কান্না করবে না, আমি শুধু কাজের জন্য যাচ্ছি, মরে যাওয়ার জন্য নয়। খেম বলে, আমি চেষ্টা করেছি, বাট যখন থেকে আমরা দুজনকে চিনি তখন থেকে এখন পর্যন্ত এত দীর্ঘ সময় তোমার থেকে দূরে থাকিনি। ওয়াট খেমের চোখের পানি মুছিয়ে দেয় আর বলে, আমি প্রতিদিন তোমাকে চিঠি লিখবো, সো তোমার মনে হবে আমি সবসময় তোমার সাথেই আছি। খেম ওয়াটের হাত ধরে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। খেম কান্না করতে থাকে। তখন ওয়াট বলে, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, আমাকে কথা দাও তুমি নিজের খেয়াল রাখবে। খেম প্রমিস করে। এরপর ওয়াট খেমকে জড়িয়ে ধরে আর ইয়ক রাদের মাথা নিজের মুঠি বন্ধ করে ফেলে। এরপর খেমের বান্ধবী জিন বলে, তুমি চিন্তা করো না ওয়াট, আমি সবসময় খেমকে দেখতে আসবো, সে কখনোই একা ফিল করবে না। এবার সাইড বলে, জিনের মতো এত টকেটিভ একজন মানুষ থাকলে সে লনলি তো ভালো কথা, বিরক্ত হয়ে যাবে। একথা শুনে জিন সাইডকে একটা চিমটি কাটে আর সাইড আউচ করে ওঠে। ওয়াট ওদের দুজনকে ধন্যবাদ জানায় আর বলে, সে যখন তোমাকে হ্যান্ডেল করতে পারবে না তার আগেই আমি চলে আসবো।
খেম জোর করে হাসে। এরপর ইয়োড আসে ওদের কাছে। তখন দেখা যায় খেমের চোখের থেকে এমনি এমনি পানি পড়ছে। খেম সেটা হাত দিয়ে বারবার মুছছে। ওয়াট ইয়োডকে বলে, খেম ঠিক সময় যেন খাবার আর মেডিসিন নেয়। আমি যদি থাকাকালীন যদি কিছু হয় তুমি বড় বিপদে পড়বে কিন্তু। ইয়োড হেসে বলে, কাম অন। এভাবে কোনো বড় ভাই তার ছোট ভাইকে বিদায় জানায়? সবাই হাসে। এরপর দুই ভাই হাঁক করে। ওয়াট গাড়ির দিকে চলে যায় আর খেম কান্না করতে থাকে। তখন ইয়োড আর ওর বান্ধবীরা এসে সান্ত্বনা দেয়। ইয়োড পরম যত্নে ওর চোখের পানি মুছে দেয় আর বাসার ভেতর নিয়ে যায়। তখনও খেম পিছন ফিরে ওয়াটের গাড়ি দেখে। এরপর ওয়াটের গাড়ি চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় খেম তার রুমে বসে ওয়াটের দেওয়া চিঠি পড়ছে আর হাসছে। তখন সেখানে ইয়োড আসে আর ওকে ওয়াটের চিঠি পড়তে হাসতে দেখে বিরক্ত হয়। সে খেমকে খাবার খাওয়ার জন্য ডাকে, তারপর বেরিয়ে আসে। এরপর খেম ডাইনিং এর কাছে এসে দেখতে পায় সেখানে ডাইনিংটা ক্যান্ডেল লাইট ডিনারের মতো করে সাজানো হয়েছে। খেম ইয়োডকে বলে, ওয়াও ইয়োড, কি সুন্দর ডিনারের আয়োজন করেছো। আজকে কোনো স্পেশাল দিন বা অন্য কিছু? ইয়োড বলে, আমার ডিপার্টমেন্টের হেড রিটায়ার্ড হচ্ছে এবং আমাকে সে পদ বসাতে চাচ্ছে। খেম খুশি হয়ে ইয়োডের হাত ধরে ওকে কংগ্রাচুলেট করে আর বলে, এত অল্প বয়সী তুমি এত বড় একটা পদে পৌঁছাতে পেরেছো, আমি তোমার জন্য খুবই খুশি ইয়োড। এরপর দেখা যায় ইয়োড সেই হাত ধরা অবস্থায় হাঁটু গেড়ে খেমের সামনে বসে পড়ে আর খেমকে একটি রিং দিয়ে প্রপোজ করে আর বলে, ম্যারি মি খেম। খেম বলে, প্লিজ মজা করা বন্ধ করো, চলো ওঠো আর ডিনার করি। এই বলে খেম ওকে হাত ধরে দাঁড় করায়। বলে, তুমি মজা করছো তাই না? ইয়োড দাঁড়িয়ে বলে, আমি সিরিয়াস খেম। ওয়াট আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে, বাট 1 বছর হয়ে গেছে, তার আসার কোনো খবরই নেই। খেম বলে, তারপরও তুমি আমাকে বিয়ে করতে পারো না, শুধু আমার দেখাশোনা করেছে বলে আমাকে বিয়ে করবে, এটা ঠিক নেই ইয়োড। ইয়োড বলে, এটাই একমাত্র কারণ না খেম, তুমি সত্যিই বলতে পারো না আমার তোমার জন্য কি ফিল করি? খেম অবাক হয়। এবার ইয়োড খেমের দুবাহু ধরে বলে, আমার চোখের দিকে তাকাও আর বলো, আমি কি তোমার টেক কেয়ার করেছি শুধুমাত্র ওয়াটের ছোট ভাই হিসেবে? খেম রেগে ইয়োডের হাত ছড়িয়ে দিয়ে বলে, বন্ধ করো এসব ইয়োড, আমার থেকে বেটার কাউকে খুঁজে নাও। এই বলে খেম চলে যেতে নিলে ইয়োড ওকে আটকায় আর বলে, তোমার মতো আর কেউ নেই, তুমি আমাকে বিয়ে করলে কিছুই পরিবর্তন হবে না, এই বাড়িটা তোমারই থাকবে আর আমার বাবা মাও তোমাকে এখনো ভালোবাসে, তখনও ভালোবাসবে, প্লিজ খেম ম্যারি মি। এই কথা বলে ইয়োড আবার রিংটা খেমের হাতে পরাতে নেয়, বাট খেম সেটা ফেলে দেয় আর বলে, এসব বন্ধ করো ইয়োড, আই এম সরি ইয়োড, আমার ভালোবাসা শুধু ওয়াটের জন্য, যদি সে কখনো ফিরে নাও আসে আমি তার জন্যই অপেক্ষা করে যাবো। একথা বলে খেম ওখান থেকে চলে যায় আর ইয়োড রেগে ওদের দুজনের বাঁধানো একটা ছবির ফ্রেমের দিকে তাকায়। এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় ইয়োড মাস্টারকে বলছে, আমি তাকে চিনি তোমার তার থেকে দেখা হওয়ার আগে থেকে। মাস্টার বলে, সে এখন ইভেন তোমাকে চিনেও না। এর ভিতরে খেমের ঘুম ভেঙে যায় এবং ধীরে ধীরে সে এসে মাস্টারের রুমের সামনে দাঁড়ায়। তখন সে শুনতে পায় মাস্টার কাউকে বলছে, এটা শুধু তার জন্য কষ্টই বয়ে আনবে, তাকে যেতে দাও। এবার কেন জানালা দিয়ে খেম ভেতরে তাকায় এবং মাস্টার এবং ইয়োডকে দেখতে পায়। মাস্টার ইয়োডকে বলে, তাকে মুক্তি দাও, সে সেই খেম্মিকা নয় যাকে তুমি চেনো। ইয়োড রেগে গিয়ে বলে, তুমিও তার মৃত্যুর একটা কারণ, তুমি তাকে রেখে ডিউটি বেছে নিয়েছিলে, আমি খেমকে আমার সাথে নিয়ে যাব। এরপর মাস্টার বলে, আমি যা করছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এই বলে সেই ইয়োডের গলাটা ধরে মন্ত্রপাঠ করতে থাকে এবং তার আত্মাটা একটা পাত্রের ভেতর রাখার চেষ্টা করে। মাস্টার বলে, তুমি ভেবেছো তুমি এখানে পা রাখতে পারবে? তখন ইয়োড বলে, আমাকে যেতে দাও। মাস্টার বলে, সেটা যদি আমি অ্যালাউ না করি? এগুলো সবই খেম জানালা দিয়ে দেখছিল। তখন কেউ পেছন থেকে বলে ওঠে, স্পাইং করা ভালো না, তুমি জানো না? ভয় পেয়ে যায় খেম এবং এদিক ওদিক তাকায়। তখনই মাস্টারের সেই সার্ভেন্ট দুটি আসে আর খেম ভয়ে নিচে পড়ে যায়। বাইরে কিছু শব্দ পেয়ে মাস্টার তখন ইয়োডকে ছেড়ে দেয়। ওদিকে সার্ভেন্ট স্পিরিট দুটি খেমের কাছে যায় এবং বলে, সরি খেম, আমরা তোমাকে ভয় দেখাতে চাইনি। তখন একটা স্পিরিট বলে, তোমার এত দূরে যাওয়া উচিত হয়নি আকি। তখন আকি বলে, বাট মাস্টার আমাদের সবাইকে দূরে রাখতে বলেছেন। মাস্টার তখন বাইরে আসে এবং দেখতে পায় খেম আর তার সার্ভেন্ট স্পিরিট দুটি। সে রেগে জিজ্ঞাসা করে, কি করছো তোমরা? মাস্টার তখন খেমের দিকে তাকিয়ে বলে, তারা হলো থং আর আকি, আমার স্পিরিট সার্ভেন্ট। থং এবং আকি খেমকে হ্যালো বলে। খেম উঠে দাঁড়িয়ে ওর গায়ের থেকে লেগে থাকা ময়লা ঝাড়তে ঝাড়তে হাই বলে। মাস্টার তখন খেমকে বলে, গিয়ে ঘুমিয়ে পড়ো। মাস্টার চলে যেতে নিলেই খেম তার পিছনে গিয়ে বলে, মাস্টার একটু থামুন। এরপর মাস্টারের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর বলে, আমি কি ওই আত্মাটাকে চেনেন? মাস্টার রেগে বলেন, সেটা তোমার ব্যাপার না। খেম বলে, সেটা কি করে আমার ব্যাপার না হয়? আপনি স্পষ্টভাবে বলেছিলেন যে এই সেই খেম্মিকা না যাকে তুমি চেনো, আপনি আমার সম্পর্কে বলেছেন তাই না? এবং কে এই খেম্মিকা? মাস্টার তখন খেমের দিকে আঙুল উঁচু করে বলে, লাস্টবার তোমার জন্য সব কিছু গন্ডগোল হয়েছে, কারণ তুমি অন্য কারো ব্যাপারে নাক গলিয়েছো। খেমের মুখটা অন্ধকার হয়ে যায়। থং আর আকিও একে অপরের দিকে অবাক হয়ে তাকায় মাস্টারের রাগ দেখে এবং আস্তে আস্তে ওখান থেকে সরে পড়ে। মাস্টার আবার বলেন, এখন আবার ঝামেলা বাঁধাইতে চাইছো? ঘুমাতে যাও আর আমার ব্যাপারে দূরের থেকে দূরে থাকো। এ কথা বলে মাস্টার চলে যেতে নেয়। খেমের চোখে পানি চলে আসে। সে সেটা সামলে দৌড়ে আবার মাস্টারের পেছনে যায় আর মাস্টারকে ডাকে, মাস্টার দাঁড়ান। তখন খেম বলে, একবারের জন্য কি আমার সাথে ভালোভাবে কথা বলা যায় না? মাস্টার ওর দিকে ফিরে বলেন, তুমি লাইন ক্রস করে ফেলছো। খেম তখন বলে, আমি এসব কিছুর জন্য সব কিছু বিসর্জন দিয়েছি আর আমি এ সম্পর্কে জানার অধিকার রাখি না। মাস্টার তখন বলেন, সব কিছু জানতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি কিছু চেঞ্জ করতে পারবে না, সেটা জেনেও যা ভালো মন করো তাই করো। খেম তখন মাস্টারের হাত ধরে বলে, প্লিজ মাস্টার, সব সত্যিটা আমাকে বলুন, এটা হতে পারে আমার ফ্যামিলির অভিশাপের সাথে সম্পৃক্ত, প্লিজ মাস্টার। একথা বলে খেম কান্না করে দেয়। মাস্টার ওর হাতের দিকে তাকায়, এরপর ওর মুখের দিকে তাকায় এবং ওর মুখের ভেতর খেম্মিকার ছবি দেখতে পায় এবং তাড়াহুড়ো করে হাতটা ছাড়িয়ে নেয়। এরপর মাস্টার বলে, যতক্ষণ সময়
সময় আছে তুমি তোমার জীবনকে উপভোগ করো এবং আমার ব্যাপার থেকে দূরে থাকো। আমরা এতটা ক্লোজ নই। খেম এবার কান্না জড়ানো কণ্ঠে বলে, ঠিক আছে, বাট যেহেতু আমরা সেরকম ক্লোজ নই, তাই আমার সাথে বাজে ব্যবহার করা বন্ধ করলে খুশি হব। একথা বলে খেম ওখান থেকে চলে যায় ওর রুমে এবং মাস্টার ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আর বাড়ির বাইরে থেকে এই পুরো দৃশ্য দেখে ইয়োর। এরপর ইয়োর খেমকে ডাকতে ডাকতে বাড়ির আঙিনায় পা রাখতে নিলেই আগুন ধরে যায়। সে আর ভিতরে ঢুকতে পারে না। ইয়োর তখন কান্না জড়ানো কণ্ঠে বলে, আমার জন্য অপেক্ষা করো খেম। এরপরে দেখা যায় মাস্টার প্রার্থনা রুমে বসে আছে এবং প্রার্থনা করছে। তখনই সেখানে খেমের মায়ের আত্মা আসে। মাস্টার তার দিকে ঘুরে বসেন এবং সে মাস্টারকে সম্মান জানায়। এরপর মাস্টার বলেন, অনেকদিন পর দেখা হলো আন্টি। খেমের মা বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্টার। আজ প্রথম আমি এতটা সেফ ফিল করছি খেমকে কোনো প্রোটেকশন ছাড়া রেস্ট নিতে দেখে। মাস্টার বলে, আপনার সোল অনেক ভালো কাজ করছে। আপনি যদি এটা করতে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি আর কখনো ব্যাক করতে পারবেন। খেমের মা বলেন, যতক্ষণ খেম সেফ থাকে এটাই আমার জন্য অনেক। মাস্টার মাথা নেড়ে সায় দেয় আর বলে, কিছু সময় নিন রিকভারি করার জন্য। সে তো যতক্ষণ এখানে আছে তাকে কোনো বিপদ ছুঁতে পারবে না। খেমের মা মাস্টারকে সম্মান জানায় এবং ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় জেড এবং খেম একটা সাইকেল নিয়ে মাস্টার কোথায় যেন যাচ্ছিল। এরপর তারা একটা জায়গায় পৌঁছায় এবং জেড খেমকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য। জেড খেমকে বলে, প্রার্থনা এখনই শুরু হবে। তখন খেম বলে, এটা মাস্টারের সাইকেল না। খেম বলে, মাস্টার রাগ করবে না? জেড বলে, যাই হোক, আমি এটা বিকেলে আবার ফেরত দিয়ে দেবো, সে বুঝতেও পারবে না। এখন তাড়াতাড়ি চলো। একথা বলে জেড খেমের হাত ধরে টেনে নিয়ে যায় উপরের দিকে। এদিকে দেখা যায় মাস্টার রেডি হয়ে নিচে আসেন এবং সে তার সাইকেলটা খুঁজতে থাকেন, কিন্তু কোথাও দেখতে পান না। এরপর মাস্টার চশমাটা চোখে দিয়ে হেঁটে হেঁটেই রওনা করেন প্রার্থনা স্থানে যাওয়ার জন্য। এর ভিতরে দেখা যায় জেড এবং খেম সে প্রার্থনা স্থানে পৌঁছায় এবং ধীরে ধীরে ভিড়ের মাঝে গিয়ে বসে পড়ে। তখনই পেছন থেকে কেউ একজন তাকে একটা বাড়ি দেয়। জেড তখন পিছনে ফিরেই বলে, গ্র্যান্ডমা সি। এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মারলে কেন? তখন গ্র্যান্ডমা বলেন, আমি যদি এটা না করতাম তাহলে তুমি আমাকে মনে করতে? তুমি জাস্ট চলে গেলে এবং চুপচাপ হয়ে গেলে। আমার কথা কি তোমার মনে আছে? জেড এবার বলে, কি বলছো গ্র্যান্ডমা? আমার অবশ্যই তোমার কথা মনে আছে। আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। এরপর গ্র্যান্ডমা খেমের দিকে তাকান। জেড এবার খেমকে বলেন, এটা হলো গ্র্যান্ডমা সি, গ্রামের একজন সম্মানিত বয়স্ক লোক। খেম তাকে সম্মান জানায়। জেড আবার বলে, তিনি ছোটবেলা থেকেই মাস্টারের কেয়ার করেন, একদম নিজের দাদির মতো। খেম গ্র্যান্ডমা সি এর দিকে তাকিয়ে হাসে। তখন জেড বলে বলে গ্র্যান্ডমা, এই হলো খেম, আমার বন্ধু। গ্র্যান্ডমা ভালোভাবে খেমের দিকে তাকিয়ে জেডকে বলে, তুমি সত্যি বড় ধরনের ট্রাবল নিয়ে এসেছো। জেড হেসে বলে, আমারও তাই মনে হয়। এরপর দেখা যায় প্রার্থনা শেষ হয় এবং জেড গ্র্যান্ডমা সি এর দিকে ঘুরে বসে। গ্র্যান্ডমা সি খেমকে বলে, তোমার সোল দুর্বল কিন্তু তোমার ভাইটাল ফোর্স এখনো ইনটেক। তুমি ভালোভাবে বেড়ে উঠেছো। যদি তোমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও, আমি সবসময় আছি তোমাকে সাহায্য করার জন্য। খেম গ্র্যান্ডমাকে ধন্যবাদ জানায়। গ্র্যান্ডমা বলে, খেমকে, তোমার চেহারা অনেক সুন্দর। আমার যদি কোনো নাতনি থাকতো তাহলে আমি তাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। একথা শুনে জেড এবং খেম দুজনেই একটু হাসে। গ্র্যান্ডমা আবার জিজ্ঞাসা করেন, এখানে কি কেউ তোমার চোখে পড়েছে? খেম বলে, সে কথা কখনোই মনে আসেনি। গ্র্যান্ডমা বলেন, আজ বিকেলে মাস্টার এখানে আসবেন এবং কিছু দেবতাদের ডাকবেন। তোমাদের এখানে থাকা উচিত, এটা তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। এই কথা শুনে জেড আর খেমের ভুতুড়ে যায়, কারণ মাস্টারের সাইকেল ওদের কাছে। মাস্টার কি করে আসবে? জেড তখন আতঙ্কে জোরে চিৎকার করে ওঠে এবং সবাই ওর দিকে তাকায় এবং জেটের হয়ে খেম সবাইকে সরি বলে। জেড তখন খেমকে বলে, মাস্টারের বাইক আমাদের কাছে। এরপর দেখা যায় মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পথে তার অনেক কষ্ট হয় এবং কিছু কুকুরও তার পিছু নেয়। সে ঘেমে একাকার হয়ে যায় এবং বারবার শার্টের হাতায় ঘাম মুছতে থাকে। এদিকে সবাই প্রার্থনা স্থানে অপেক্ষা করতে থাকে এবং বলে, সে মনে হয় আমাদের সাহায্য করবে না, আমরা কি চলে যাব? খেম আর জেড খুবই চিন্তিত থাকে। জেড খেমকে বলে সে অনেক দেরি করে ফেলেছে। এর ভেতরে ওরা শুনে যে মাস্টার এসেছে। মাস্টারের কথা শুনেই জেড খেমের পিছনে লুকিয়ে পড়ে। মাস্টার ওখানে আসতেই সবাই বলাবলি করে যে মাস্টার দেখতে অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। এরপর খেম জেডকে ইশারা করে যে প্রার্থনা শুরু হয়ে গেছে। খেম তখন জেডকে জিজ্ঞাসা করে, সে কি চশমা খুলবে না? প্রার্থনা তো এখনই শুরু হয়ে যাবে। জেড তখন দুটো মেয়েকে দেখিয়ে বলে, ওই মেয়ে দুটোর দিকে দেখো। মাস্টার যখন কারো দিকে তাকাবে, ইয়ং বা বয়স্ক মহিলা, ইভেন পুরুষরাও তার প্রেমে পড়ে যায়, তাই সে তার চোখে চশমা দিয়ে ঢেকে রাখে। খেম বলে, সিরিয়াসলি? জেড বলে, হ্যাঁ সিরিয়াসলি। কেউ তো একজন মাস্টারের চোখের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেছিল একবার, তাই সে চশমা পরে থাকে। মাস্টার কিছু ইনসেস্ট কাঠি ধরিয়ে প্রার্থনার জন্য প্রস্তুত হয় এবং জেড খেমকে বলে, প্রার্থনা এখনই শুরু হবে, মনোযোগ দিয়ে প্রার্থনা করো। প্রার্থনা শুরু হয়। কিছু মেয়েরা আসে। প্রার্থনার সাথে সাথে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং সবাই প্রার্থনায় মনোযোগ দেয়। মাস্টার তার প্রার্থনা শেষ করে ইনসেন্সড কাঠিগুলো একটা পাত্রে গুজে রাখে। তখনই সেখানে মেঘ করে প্রচণ্ড বৃষ্টি নামে এবং সকলকে ভিজিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ এই বৃষ্টির জন্যই এই প্রার্থনা করা হয়েছিল। বৃষ্টিতে মাস্টারের শার্ট ভিজে যাওয়ার কারণে তার পিঠে যে ট্যাটু ছিল তা পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। জেড খেমকে বলে, এই হলো আমার মাস্টার। খেমও হ্যাঁ বলে। তখন ওদের পিছনে থেকে ওদের সাথে আরেকটা ছেলে বলে ওঠে, পুরোটাই ভণ্ডামি। তখন আরেকজন বলে, প্লিজ সম্মান দিয়ে কথা বলো, সে প্রার্থনা করে বৃষ্টি এনেছে, ডক্টর স্ট্রেঞ্জ এমন করতে পারবে না। এই কথা বলে ছেলে দুটি হাসতে থাকে। জেড এগুলো শুনে পিছনে ফিরে তাকায় আর কিছু বলতে নিলেই ছেলেটা বলে, কি হয়েছে? খেম জেডকে বলে, ওদের সাথে লেগে লাভ নেই। জেড বলে, বাট তারা মাস্টারকে অসম্মান করেছে। ছেলে দুটি তখন আবার বলে, এই জায়গাটা আসলেই খারাপ। সেদিনে সেই মহিলাটা পাগলের মতো আচরণ করেছিল এবং তার স্বামীকে মারতে চাইছিল। আমার এই ক্যাম্পে
ক্যাম্পের প্রতি বিরক্ত ধরে গেছে। জেট রেগে ছেলেটির দিকে যেতে নিলেই চার্ন বলে ওঠে, তুমি যা ভাবো তা সবসময় বলা উচিত নয়, বাট কথা বলার আগে ভেবে নাও বুদ্ধিমানের কাজ। চার্নের কথা শুনে কেউ আর কিছু বলে না। খেম চার্নের দিকে তাকিয়ে একটু হাসে এবং জেট চার্নের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় মাস্টার রাস্তা দিয়ে হেঁটে আসছে এবং মাস্টারের সাইকেলটা নিয়ে তার পিছন পিছন খেম আর জেট আসছে। জেট হঠাৎ করে রাস্তার পাশে একটি পিলারের আড়ালে লুকিয়ে পড়ে এবং খেম মাস্টারের কাছে এসে বলে, মাস্টার আপনার সাইকেল। মাস্টার তখন জেটের দিকে তাকায়। জেট লুকিয়ে মাস্টারকে হাই বলে। মাস্টার খেমকে বলেন, যখন কোথাও যাবে আমাকে বলে যাবে। খেম কিছু বলে না। এরপর মাস্টার আবার জিজ্ঞাসা করে, এরপর তোমরা কোথায় যাবে? এরপর খেম মাস্টারের কথা মাস্টারকেই ফেরত দেয় যে সবকিছু জানতে নেই। এরপর খেম আবার বলে, আঙ্কেল চাই বলেছে আমাদের সুইমিং করতে নিয়ে যাবে। মাস্টার তখন বলে, তোমার হাতটা দাও। খেম হাতটা দিলে মাস্টার ওর হাতে তার পকেট থেকে বের করে একটা সুতো বেঁধে দেয়। আর এটা দেখে যে দূর থেকে অনেক খুশি হয়ে যায়। খেমও খুশি হয়। মাস্টার বলে, এটা কখনো হারিয়ে ফেলো না। খেম মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর মাস্টার বাইক নিয়ে ওখান থেকে চলে যায় এবং জেট দৌড়ে তার কাছে আসে। তারা দুজনেই অনেক খুশি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় আঙ্কেল চাই সবাইকে নিয়ে বনের ভিতরে দিয়ে সুইমিং করতে নিয়ে যাচ্ছে। বনে অনেক পোকামাকড় থাকার কারণে কেউ কেউ বলছিল আমার থেকে যাওয়া উচিত ছিল, আমি ওখানে বসে অনেক কিছু দেখতে পারতাম। তখন আরেকজন বলে, তোমার কাছে কি স্প্রে আছে? তখন আরেকজন বলে, না আমার কাছে শুধু সিগারেট আছে। এরপর প্রামাই রাস্তার পাশে একটা ফুল দেখতে পায় এবং তে বলে, তুমি কি ওটা নিতে চাও? প্রামাই বলে, চলো ওখানে ছবি তুলি। ওদিকে যেতে নিলেই আঙ্কেল চাই নিষেধ করেন এবং তার সাথে যাওয়ার জন্য বলেন। এরপর মাস্টার তার ব্যাগ থেকে কতগুলো ইনসেস্ট কাঠি বের করে বলেন, চলো আমরা সুইমিং শুরু করার আগে লোকাল স্পিরিটদের একটু সম্মান জানাই, শুধুমাত্র সেফটির জন্য, ওকে? এরপর সবাইকে সেগুলো ভাগ করে দেন এবং বলেন সবার কাছে একটা করে থাকতে হবে। তারপর সে লাইটার দিয়ে সেগুলো ধরাতে বলেন। তখনই তাদের একটা বন্ধু বলে ওঠে, গোসল করতে গিয়েও একটা রিচুয়াল পালন করতে হবে। অন্য আরেকজন বলে, সবাই অন্ধের মতো এগুলো বিশ্বাস করছে, এজন্যই দেশটা পিছিয়ে আছে। জেট ওদের কথা শুনে রেগে যায়, ওদের কাছে যেতে নেয় এবং খেমোকে ধরে ফেলে। চান বলে, অন্যের কালচারকে সম্মান করা উচিত, কেউ তোমাকে এটা বিশ্বাস করার জন্য জোর করছে না। যারা সম্মান করে তাদের সম্মান করো, এটা মাল্টি কালচারালিজম বলে। কখনো শুনেছো এটা? তখন ওই ছেলেটা রেগে বলে, তোমার এইসব ভুংচুং বাদ দাও, তুমি অনেকক্ষণ ধরে আমার পেছনে পড়ে আসো, আমি এতক্ষণ চুপ ছিলাম তুমি প্রেমাইয়ের ফ্রেন্ড বলে। চার্ন তখন বলে, তোমাকে আর চুপ থাকতে হবে না, আমি যা বলেছি সেগুলো শুধু ভাবো। এরপর সেই ছেলেটা চার্নকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি সেসব বিষয় বুঝতে পারছো না। খেম গিয়ে চার্নকে ধরে। জেট এসে ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি সবসময় বাজে বকো। ওই ছেলেটার আরেকটা বন্ধু বলে, তোমার সমস্যা কি? তুমি ভেবেছো কি তোমার বাবা একজন এমপি বলে তুমি যা খুশি করতে পারো? তুমি আমাদের এখানে এনেছো, ওদিকে চলো তোমার সাথে কথা আছে। জেট তখন বলে, যা বলার এখানেই বলো। জেট খেমকে বলে, দূরে থাকো। জেট তখন ছেলেটার কাছে গিয়ে বলে, তুমি এটাই চেয়েছিলে এতক্ষণ, তাই না? তখন ছেলেটা জেটকে খুশি মারতে নিলে চার্ন ওর সামনে চলে আসে এবং চার্নের মুখে সেই খুশি পড়ে। চার্ন নিচে পড়ে যায়। জেট তখন ওর কাছে গিয়ে বলে, তুমি এর মাঝে আসতে গেলে কেন? আরেকটা ছেলে আবার ওকে আক্রমণ করতে গেলে সেখানে আঙ্কেল চাই চলে আসেন। আঙ্কেল চাই ওই ছেলেটাকে ধরেন আর বলেন, কি করতে চলেছো? এরপর আঙ্কেল চাই বলেন, যাও তুমি অন্য কোথাও গিয়ে গোসল করো। এরপর আঙ্কেল চাই রেগে ছেলে দুটিকে ঠেলে ওখান থেকে সরিয়ে দেন এবং ওদেরকে নিয়ে সুইমিং করতে চলে যান। এরপর জেট হাত ধরে চার্নকে বসা থেকে টেনে তোলে। জেট কিছু বলতে যাবে তখনই চার্ন ওর ব্যাগটা নিয়ে সামনে হাঁটা শুরু করে। ওরাও পেছন পেছন যায়। খেম এবং জেট আঙ্কেল চাইকে সরি বলে। আঙ্কেল চাই বলেন, একটু ধৈর্য ধারণ করো এবং তোমার রাগকে কন্ট্রোলে রাখো। জেট বলে, ঠিক আছে। তখন আঙ্কেল চাই বলেন, চলো খেম। এরপর দেখা যায় একটা জায়গায় সবাই সুইমিং করতে নামে এবং প্রেমাই খেমকে ডাকে আর বলে, দেখো এখানে পানি কি ঠান্ডা, আমাদের সাথে জয়েন করো। ওদিকে দেখা যায় চার্ন পানির ভিতর নেমে তার ব্যথার জায়গাটা দেখছিল। তখন সেখানে জেট যায় এবং বলে, তুমি আমার জন্য মার খেলে, আমি তোমার সাহায্য চাইনি। চার্ন বলে, হ্যাঁ আমি জানি। জেট এবার জিজ্ঞাসা করে, তোমার কি ব্যথা করছে? চার্ন বলে, না ব্যথা করছে না, ঘুষিটা এত জোরে ছিল না। তখন জেট বলে, একটু কাছে আসো দেখি। জেট তখন নিজেই চার্নের কাছে যায় এবং ওর ব্যথাটা হাত দিয়ে ছুঁয়ে দিতেই চার্ন ব্যথায় উফ করে ওঠে। জেট আবার বলে, ব্যথা করছে না তাই না? চার্ন এবার হেসে বলে, তুমি যখন এটা টাচ করনি তখন এটা ব্যথা করেনি। চার্ন তখন বলে, প্রেমাই আমাকে বলেছে সেদিন তুমি আমাকে অর্ণের বাড়ি থেকে আঙ্কেল চাই বাড়িতে নিয়ে গিয়েছিলে। জেট একটু ইতস্তত করে, হ্যাঁ বলে, হ্যাঁ তুমি অনেক ভারী ছিলে, আমার শরীর সেই ব্যথা এখনো যায়নি। চার্ন একটু হেসে ওকে ধন্যবাদ জানায়। এরপর জেট চার্নকে বলে, আজকের ঘটনার জন্য ধন্যবাদ। কিন্তু চার্ন না শোনার ভান করে বলে, তুমি কি বললে? আমি শুনতে পাইনি। জেট তখন আবার বলে, ধন্যবাদ। কিন্তু এবারও চার্ন কিছু শুনতে পায়নি বলে। এবার জেট চার্নকে একটু সামনে ডাকে। এরপর জেট ওর মুখটা চার্নের কাছে নিয়ে ওকে একটা ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় আর বলে, ধন্যবাদ। এবার কি স্পষ্ট শুনতে পেরেছো? চার্ন যখন পানি থেকে উঠে তখন ওর চশমাটা পানিতে পড়ে যায়। ওর সাদা শার্টের ভেতর থেকে ওর শরীরটা সব দেখা যাচ্ছিল এবং সবাই ওর দিকে তাকিয়েছিল। জেট অবাক হয়ে তাকিয়ে যায়। জেট হা করে ওর দিকে তাকিয়ে থাকে কারণ ওকে অনেক হট দেখাচ্ছিল। প্রেমাই দৌড়ে চার্নের কাছে যায় আর বলে, তুমি ঠিক আছো? ওদিকে খেম চার্নকে ডাকে। চার্ন মনে করে খেম তার কাছে এসেছে। খেম চার্নকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? চার্ন তখন খেমকে মনে করে প্রেমাইয়ের কাঁধে হাত রেখে বলে, আমি ঠিক আছি খেম, তোমার সুইমিং করা উচিত। খেম তখন বলে, ওটা প্রেমাই, আমি এখানে। প্রেমাই তখন বলে, চার্ন কতটা তো চোখে কম দেখতে পাও তুমি? এরপর হঠাৎ চার্ন বলে, আমার চশমা কোথায়? এরপর নিজেই চশমা খুঁজতে শুরু করে এবং ওর সাথে ওর বন্ধুরাও চশমা খোঁজা শুরু করে। চার্ন তখন জিজ্ঞাসা করে, কেউ কি আমার চশমা দেখেছো? চার্ন প্যানিক
প্যানিক হয়ে যায় এবং বলে আমি আমার চশমা হারিয়ে ফেলেছি, সেটা কোথায় গেল? প্রেমাই তখন বলে কিভাবে তুমি ওটা হারিয়ে ফেললে? চার্ন জেডকে বলে দেখো তুমি কি করেছো। চার্ন হাল ছেড়ে দিয়ে বলে তুমি কি ভাবছিলে আমি কখনোই বলিনি আমি সাঁতার কাটতে চাই, আমি পুরো ভিজে গেছি, আমার আবার ঠান্ডা লাগবে, তুমি কেন আমাকে ঠেলে ফেলে দিলে? এই কথাগুলো বলে যায় আর ওর গা থেকে শার্টটা খুলে ফেলে। প্রেমাই তখন চার্নের দিকে তাকায় কিন্তু প্রেমাইয়ের বয়ফ্রেন্ড ওর চোখ ধরে রাখে। চার্ন প্যানিক হয়ে এক কথা বলতেই থাকে। চার্ন তার গা থেকে শার্ট খুলে সেটা নিগড়াতে থাকে। জেড ওর দিকে তাকিয়েই থাকে। এরপর চার্ন ওখান থেকে উঠে চলে যায়। চার্ন বলে উঠে জেড হেসে ফেলে এবং প্রেমাই বলে চার্ন তুমি শো আপ করছো তাই না? একটা মেয়ে বলে কি দারুণ আইডিয়া। তখন দেখা যায় চার্নের চশমাটা জেটের হাতে। এর পরের দেশে দেখা যায় ওই ছেলে দুটি অন্য একটি জায়গায় গিয়ে সিগারেট খাচ্ছে আর কথা বলছে। আমি বিরক্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না, এই জায়গাটায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। অপর ছেলেটা বলে যদি তার তার গার্লফ্রেন্ডের সাথে লেগে না থাকতো তাহলে আমরা এখন অনেক এনজয় করতে পারতাম। এবার প্রথম ছেলেটা বলে আমরা যেহেতু এতদূর চলে এসেছি তাহলে আমাদের কিছু এনজয় করা উচিত তাই না বলো? দ্বিতীয় ছেলেটি বলে এই বনের মধ্যে এনজয়? প্রথম ছেলেটা বলে অবশ্যই। পিছনে একটা সাইন দেখিয়ে বলে ওই সাইনটা দেখো যেখানে কেউ আসবে না, কেমন হয় যদি আমরা রাতে এখানে তাঁবুটা নিয়ে কিছু মজা মাস্তি করি? দ্বিতীয় ছেলেটি খারাপ কিছু মিন করে বলে ভালোই হয়। প্রথম ছেলেটি বলে টি অবশ্যই আসবে, সেটা মিস করবে না, চলো তাহলে এটা করা যাক। একথা বলে তারা সিগারেটের বাট ওখানে ফেলে ওখান থেকে চলে যায় এবং তখনই সেখানে একটা আত্মার অস্তিত্ব দেখা যায় যে সিগারেটের বাট হাতে ধরতে নিয়েও ধরে না। আত্মাটা ছিল একটা মহিলার আত্মা। এরপর দেখা যায় অপর একটা আত্মা আসে এবং এই আত্মাটাকে ভ্যানিশ করে দেয়। এরপর রাতে চিত্রে দেখা যায় ওরা তিন বন্ধু এবং প্রেমাই মিলে একটা তাঁবু টাঙিয়ে ওখানে বিয়ার পান করছে। তখন চার্নের কথা বলে ও একটা ঘুষি যখন নিয়েছিল তখন আরও কয়েকটা ঘুষি দেওয়া উচিত ছিল এবং টিয়ে বলে আমি ওখানে থাকা উচিত ছিল। তখন প্রেমাই বলে তুমি ওখানে থাকলে কি করতে? প্রেমাইয়ের কথা শুনে তে কিছু বলে না। এরপর তারা আবার বিয়ার পান করা শুরু করে এবং বিয়ারের খালি ক্যানগুলো এদিক ওদিক ছুঁড়ে মারে। তে মারতে নিলে প্রেমাই ধরে ফেলে এবং পাশে রাখে দেয়। এবার ফু উঠে চলে যেতে নিলে বলে আমরা মাত্র শুরু করলাম, তুমি এখন আপনি ঘুমাতে চলে যাচ্ছ? তখন ফু বলে আরে না আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। একথা বলে ও চলে যায়। একটু পর কর্ণ বলে আমার ওয়াশরুমে যেতে হবে, আমি একটু আসছি। এই বলে সেও চলে যায়। তখন তে প্রেমাইকে বলে আমিও কাজটা একটু সেরে আসি। একথা বলে ওরা তিনজনে ওখান থেকে চলে যায়। একটু পরে প্রেমাই দেখতে পায় কেউ যখন ফিরে আসে না তখন তার একটু ভয় লাগা শুরু করে। সে একটি লাইট নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে এবং যেদিকে ওরা গেছে সেদিকেও খুঁজতে যায় এবং ওদের নাম ধরে ডাকে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। একটু সামনে আগাতেই হঠাৎ করে একটা আত্মা তার সামনে চলে আসে এবং ভয়ে চিৎকার করে ওঠে সে। এরপর দৌড়ে সেখান থেকে আঙ্কেল চাইয়ের বাসায় চলে আসে। ওর চিৎকারের শব্দ পেয়ে চার্ন বাইরে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে? প্রেমাই চিৎকার করে বলতে থাকে আমাকে সাহায্য করো। চার্ন আবার জিজ্ঞাসা করে কি হয়েছে কি, এবং প্রেমাই চিৎকার করতেই থাকে আর বলতেই থাকে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এরপর চার্ন সবাইকে ডাকে আর বলে যে প্রেমাইয়ের সাথে কিছু হয়েছে। চার্নের ডাক শুনে ভিতর থেকে তাদের বান্ধবী আর আঙ্কেল এবং আন্টি চাই চলে আসেন। তারা জিজ্ঞাসা করে কি হয়েছে প্রেমাইয়ের, এরকম করছে কেন? মিন্ট তখন প্রেমাইকে জিজ্ঞাসা করে অন্যরা কোথায়? আন্টি কাও মিন্টকে বলে এসব কি হচ্ছে মিন্ট, সে কোথায় ছিল? মিন্ট এবার বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে ভিউ পয়েন্টে তাঁবুটা নিয়ে ক্যাম্পেইন করতে গেছিল। ওর কথা শুনে আঙ্কেল এবং আন্টি দুজনেই হতাশ হয়ে যায়। প্রেমাই বলে আই এম সরি, এটা আমার ভুল। প্রেমাই তখন পাগলের মতো করতে থাকে। চার্ন এবং মিন্ট দুজনেই চেষ্টা করে ওকে থামানোর জন্য কিন্তু কিছুতেই থামে না, বারবার সরি বলে। মিন্ট তখন বলে শান্ত হও এবং আমাদের কথা শোনো, সময় নাও আর বলো আমাদের আস্তে আস্তে কি হয়েছে। এরপর প্রেমাই তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে এবং অজ্ঞান হয়ে যায়। এরপরের দেশে দেখা যায় মাস্টার খেম এবং জেড তিনজনই আঙ্কেল চাইয়ের বাড়িতে আসে। আঙ্কেল চাই বলেন সেই একমাত্র যে ফিরে এসেছে কিন্তু সে আগের মতো অবস্থায় নেই। আন্টি কাও প্রেমাইকে জাগানোর চেষ্টা করেন। আঙ্কেল চাই এবার বলেন অ্যাটলিস্ট তারা ওকে ছেড়ে দিয়েছে। এর ভেতরে সেখানে গ্র্যান্ডমা সি চলে আসেন এবং বলেন সে কই, আমাকে দেখতে দাও। মিসেস চাই তাকে দেখে বলে মাদার সি আপনি এসেছেন? গ্র্যান্ডমা সি তাড়াতাড়ি করে বলে কই দেখি, আমাকে দেখতে দাও আগে কি হয়েছে। তার গ্র্যান্ডমা সি প্রেমাইকে দেখে বলেন ওর ভাইটাল ফোর্স ওর বডি থেকে চলে গেছে। মিসেস চাই বলেন সত্যি? গ্র্যান্ডমা সি বলেন হ্যাঁ সত্যি। গ্র্যান্ডমা সি তখন মাস্টারের দিকে তাকিয়ে বলেন তারা কি আমাদের এখানে অ্যালাউ করবে? আমাদের তার ভাইটাল ফোর্সকে ফিরিয়ে আনতে হবে, যদি তারা না করে তাহলে ঘটনা কেবল খারাপের দিকেই যাবে। খেম এবার মাস্টারের দিকে তাকায়। মাস্টার তখন জেডকে বলে জেড তুমি আঙ্কেল চাইয়ের সাথে যাও আর তাকে পুরো গ্রামের মানুষ এক হাতে সাহায্য করো। জেড ওকে বলে। মাস্টার যাবার সময় বলেন তাদেরকে দুই ভাগে ভাগ করবে, এদের মধ্যে যারা শক্ত সামর্থ্য তাদেরকে পাঠাবে ওই তিন যুবককে খুঁজে বের করার জন্য, অন্যরা গ্র্যান্ডমা সিকে সাহায্য করবে তার ভাইটাল ফোর্স ফিরিয়ে আনার জন্য। গ্র্যান্ডমা সি এবার বলেন তার বেস্ট ফ্রেন্ডকে আমার সাথে যেতে হবে। তখন চার মিন্টকে বলে তুমি যাও, আমি এখানে ওর খেয়াল রাখবো। মিন্ট মাথা নেড়ে সায় দেয়। এরপর গ্র্যান্ডমা সি বলেন তাড়াতাড়ি চলো, আমাদের তাড়াতাড়ি করতে হবে। আঙ্কেল চাই জেডকে তাড়াতাড়ি করতে বলেন কিন্তু খেম জেটের ছাড়ে উঠতে নিলেই মাস্টার বলেন তুমি এখানেই থাকবে। মাস্টারের কথা শুনে খেম আবার বসে পড়ে এবং জেটের দিকে তাকায়। জেট মাথা নেড়ে বলে। খেম বসে পড়ে। আঙ্কেল চাই আর জেট ওখান থেকে চলে যায়। মিসেস চাই প্রাইমকে বলেন প্রায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এরপর দেখা যায় আঙ্কেল চাই আর জেট মাস্টারের বাসার সামনে গ্রামের যুবকদের একত্র করেছে এবং জেট বলছে আমার কেবল তাদের দরকার যারা শনিবার, মঙ্গলবার, বুধবার এবং রবিবার জন্মগ্রহণ করেছে। শুধু এই 4 দিনে যাদের জন্ম হয়েছে তারাই আমার সাথে আসো। আমরা গ্রুপে ভাগ হয়ে তাদেরকে খুঁজবো। তাদের অবশ্যই বিকেলের আগে খুঁজে বের করতে হবে। তখন একজন জেটকে জিজ্ঞাসা করে দুপুরের আগে কেন? তখন আঙ্কেল চাই বলেন না হলে তাদের বডি খুঁজতে হবে। এরপর তারা সবাই গ্রুপে ভাগ হয়ে যায় এবং তাদের তিনজনকে খুঁজতে বের হয়। এদিকে দেখা যায়
গ্র্যান্ডমা সি প্রেমাইয়ের ভাইটাল ফোর্সকে আনার জন্য প্রসেস শুরু করে দিয়েছেন এবং মিন্টকে জিজ্ঞাসা করেন, আমি তোমাকে যা আনতে বলেছিলাম তা কি এনেছো? মিন্ট তখন তার ব্যাগ থেকে প্রেমাইয়ের কিছু মেকআপ সরঞ্জাম দিয়ে বলে, এগুলোই প্রেমাই সব থেকে বেশি ব্যবহার করে। গ্র্যান্ডমা সি সেগুলো একটা পাত্রের মধ্যে নেয় এবং বলে, এই রিসোর্স সার্থক এবং সাকসেসফুল করার চেষ্টা করি, চলো। ওদিকে দেখা যায় গ্রামের লোকেরা ওদের তিনজনকে খুঁজতেই থাকে। এদিকে দেখা যায় গ্র্যান্ডমা সি প্রেমাইয়ের আত্মাকে ডাকতে থাকেন এবং দেখা যায় ধীরে ধীরে কিছু আগুনের ফুলকির মতো জিনিস গ্র্যান্ডমা সি এর জালে ঢোকে। গ্র্যান্ডমা সি খুশি হয়ে যান এবং বলেন যে তার ভাইটাল ফোর্স ফিরে এসেছে, সে এখন আমাদের সাথে, তাড়াতাড়ি চলো। মিন্ট আবার জিজ্ঞাসা করে, তার ভাইটাল ফোর্স কি ফিরে এসেছে? গ্র্যান্ডমা সি হ্যাঁ বলেন। এবার গ্র্যান্ডমা সি বলেন, তাড়াতাড়ি বাসায় চলো। এরপর দেখা যায় গ্র্যান্ডমা সি সেই পাত্রটা পাশে রেখে মন্ত্র পড়তে থাকেন এবং সকলের হাতে সুতো দেন, সকলের হাতে বাঁধার জন্য, এবং বলেন, চলো সবাই একসাথে প্রেমাইয়ের ভাইটাল ফোর্সকে ডাকি। প্রেমাইয়ের হাতে একটা সুতো বেঁধে দেওয়া হয়। এরপর গ্র্যান্ডমা আবার মন্ত্র পড়া শুরু করেন। আস্তে আস্তে প্রেমাইয়ের ভাইটাল ফোর্স ফিরে আসে এবং সে সুস্থ হয়ে যায় এবং সকলে অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে জেড আসে এবং মাস্টারকে ডাকে। সবাই জেডকে দেখে জিজ্ঞাসা করে সবকিছুর কি অবস্থা। জেড কিছু বলে না। তখন মাস্টার উঠে জেডের সামনে দাঁড়ায়। জেড মাথা নেড়ে জানায় যে কোনো খবর পাওয়া যায়নি। মাস্টার তখন সবাইকে বলে, সবাই আজ আঙ্কেল চাই বাড়িতে থাকবে এবং মিসেস চাই বলেন, চলো সবাই ওকে নিয়ে চলো, একটু বিশ্রাম নিক। সবাই ধরাধরি করে প্রেমাইয়ে নিয়ে যায়। খেম উঠতে যাবে, তখন মাস্টার বলে, তুমি ওদের সাথে যাবে। খেম কিছু না বলে জেটের দিকে তাকিয়ে আঙ্কেল চাইয়ের বাড়িতে চলে যায়। জেড তখন মাস্টারকে জিজ্ঞাসা করে, আপনি খেমকে অন্য কোথাও পাঠালেন কেন? মাস্টার বলেন, আজ আমি আমার স্পিরিটকে অন্য কোথাও পাঠাবো, তুমিও সারা রাত ওর দেখাশোনা করতে পারবে না। বেশি মানুষের মাঝে থাকাই তার জন্য সেফ হবে, তারা তার দিকে লক্ষ্য রাখতে পারবে। জেড জিজ্ঞাসা করে, আপনি কি আপনার শরীর ত্যাগ করছেন এবং কোথায় যাবেন? জেড আবার কিছু জিজ্ঞাসা করতে নিয়েও থেমে যায়। মাস্টার তখন বলেন, যাও, চারদিকটা ভালোভাবে খেয়াল রাখো, কোনো কিছু অস্বাভাবিক দেখলে সাথে সাথে আমাকে জানাবে। জেড হ্যাঁ বলে। এরপর মাস্টার ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় খেম এবং চান একই রুমে বিছানা পেতেছে। খেম বেডের উপর, চান নিচে। খেমকে কয়েকবার ডাকে চান, কিন্তু খেম অন্যমনস্ক হওয়ায় শুনতে পায় না। অবশেষে শোনে এবং সে চানের দিকে তাকায়। চান বলে, তুমি কি ঠিক আছো? খেম বলে, আমার মনে হয় আমি তাদের কোনো সাহায্যই করতে পারিনি। চান বলে, প্লিজ এভাবে চিন্তা করো না। খেম বলে, আমি যদি তাদের একটু হেল্পফুল হতে পারতাম তাহলে ভালো হতো। চান একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে হয় তুমি ভুল ভাবছো। এবার খেম তার হাতে বাঁধা সুতোটা আরেক হাত দিয়ে চেপে ধরে। তখন চান বলে, ওটা তুমি ছিলে না যখন প্রেমাইয়ের খিঁচনি উঠেছিল, সে সময় তুমি খেম তাকে চেপে ধরেছিলে? খেম বলে, ওটা কিছুই না, আমার মনে হয় ওটা কোনো সাহায্যই না। চান তখন বলে, বাট এটা প্রায়ের জন্য অনেক কিছু, অ্যাটলিস্ট তুমি সেখানে ছিলে তার কষ্টটা একটু হলেও ভাগ করে নেওয়ার জন্য। এবার খেম চানকে ধন্যবাদ দেয়। চান বলে, আমাদের যা করার তা আমরা সবই করেছি, চলো এখন ঘুমানো যাক। এরপর চান লাইট বন্ধ করে দেয় এবং দুজনেই শুয়ে পড়ে। অপরদিকে দেখা যায় মাস্টার প্রার্থনা করছেন এবং তার পেছনে তার সেই স্পিরিট দুটি। মাস্টার তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কি খুঁজে পাওয়া গেছে, আর কেউ উত্তর দেয় না। আরেকজনকে জিজ্ঞাসা করে, তার কি খবর, সে কি এখনো গুহায় আছে? তখন থং হ্যাঁ বলে। থং বলে, মনে হয় সে একটু আপসেট হয়ে আছে এখন। মাস্টার বলে, যাই হোক, আমাকে যেতে হবে, সেই একমাত্র আমাকে যে এখন সাহায্য করতে পারবে। স্পিরিট দুটি সার্ভেন্ট একজন অন্যদিকের দিকে তাকায়। এরপর দেখা যায় মাস্টারের আত্মা তার দেহ ত্যাগ করে এবং সেটি একটি গুহায় এসে পৌঁছায়। সে ধীরে ধীরে গুহার ভেতর প্রবেশ করে। এরপর সে প্রার্থনা করে বলে, এই জায়গার মালিক, আমি যদি কোনো অপরাধ করে থাকি বা আপনাকে বিরক্ত করে থাকি তাহলে দয়া করে আমাকে মাফ করে দেবেন। তখনই দেখা যায় সাপের মতো আকৃতির কিছু একটা মাথার উপরে। মাস্টার এবার বসে মাথা মাটিতে ঠেকিয়ে তাকে সম্মান জানায়। মাস্টার হাত জোর করে বলে, আমার মন খুবই অশান্ত, আমি আপনার সাহায্য এবং করুণা প্রার্থনা করছি। যদি আমার ম্যারিট অপর্যাপ্ত হয় তাহলে আমি এখনই চলে যাচ্ছি। তখন সেটা অদৃশ্য ভাষায় বলে, যদি তোমার ম্যারিট অপর্যাপ্ত হতো তাহলে তুমি এ পর্যন্ত আসতে পারতে না। তখনই সেই সাপের আকৃতি জিনিসটা একটা মানুষের রূপ নেয় এবং বলে, তুমি এখন উঠে দাঁড়াতে পারো। মাস্টার উঠে দাঁড়ায়। তখন সেই মানুষটা বলে, তুমি ওই 3টে ছেলের ব্যাপারে এসেছো তাই না? মাস্টার কিছু বলে না। এর ভিতরে দেখা যায় ওদিকে খেম ঘুমের ভেতরে আবার অনেক কষ্ট পাচ্ছে। তখন সেখানে ইয়োড আসে এবং খেমের বিছানার পাশে বসে। ইয়োড খেমের দিকে তাকিয়ে থাকে। এরপর তার হাতটা খেমের গালের উপর রাখতেই খেম শান্ত হয়ে যায়। এরপর ইয়োড ওখান থেকে চলে যায়। ইয়োড চলে যেতেই খেমের ঘুম ভেঙে যায় এবং এখানে শেষ হয়ে যায় খেমজিরা এর এপিসোড 3।